সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সামনে 15 তারিখ তোমাদের বাংলা পরীক্ষা, আর এই বাংলা পরীক্ষাটার জন্য তোমাদের খুব ভালোভাবে দিতে পারো, সেই জন্য তোমাদের জন্য একটা শর্ট সিলেবাস বা একটা শর্ট গাইড তৈরি করেছি আমরা। তোমরা যদি এই গাইডটাকে ফলো করো তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে বাংলা পরীক্ষাটা দিতে পারবা। প্রথমত দেখো, তোমাদের বাংলা পরীক্ষা আমরা আজকে প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি, এই অধ্যায়টা সম্পর্কে কিন্তু আলোচনা করব। দেখো, প্রথম অধ্যায়ে কিন্তু হচ্ছে যে আমাদের মোটে 16টা পৃষ্ঠা আছে। এই 16টা পৃষ্ঠা যদি আমরা এখন পড়তে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময়ের একটা বিষয়, আর আমাদের পরীক্ষা যেহেতু খুব কাছেই, সেই জন্য আমাদের এত সময় নাই যে আমরা এখন পুরো বইটাই পড়ে শেষ করব। আমরা এখন যদি আমাদের শর্ট সিলেবাসটাকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এগুলো পড়তে পারবো এবং আমাদের সিলেবাসটা কিন্তু খুব সহজেই শেষ হয়ে যাবে। ফার্স্ট অফ অল, ক্লাস 8-এর নতুন কারিকুলামের বাংলা প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি, এই অধ্যায় সম্পর্কে এখন আমরা পড়াশোনা করব। দেখো, প্রথমে আছে যোগাযোগের উদ্দেশ্য। তোমরা যদি এই বইটা সম্পূর্ণ প্রথম দিকে যদি একটু ভালোভাবে পড়ো তাইলে কিন্তু দেখবা এখানে যোগাযোগের উদ্দেশ্য নামে একটা টপিক আছে। তারপরে একটু দেখবা যোগাযোগের মর্যাদাসূচক শব্দ অ্যান্ড কার্যকর উপায়ের যোগাযোগ, এই তিনটা কিন্তু টপিক আছে তোমাদের এই পুরো অধ্যায়টা মিলে। তোমাদের পুরো অধ্যায়ে যতগুলো গল্প আছে, এই সবগুলো গল্প থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এই তিনটা টপিকের উপরে কিন্তু প্রশ্ন হতে পারে এই প্রথম অধ্যায় থেকে। আমাদের যেহেতু 102 পৃষ্ঠার মধ্যে যেহেতু আমাদের পরীক্ষা, সেই জন্য আমরা প্রথম অধ্যায়টা এখন শেষ করতে যাচ্ছি। দেখো, প্রথমে আছে যোগাযোগের উদ্দেশ্য। আমরা বিভিন্ন উপায়ে মানুষের সঙ্গে যোগাযোগ করি। হ্যাঁ, এটা কিন্তু একটা সত্যি কথা যে আমরা বিভিন্ন উপায়ে মানুষের সঙ্গে যোগাযোগ করি, অ্যান্ড আমরা কিন্তু কোনো হচ্ছে যে উপায় ছাড়া কিন্তু আমরা হচ্ছে যোগাযোগ করতে পারি না। আমরা হচ্ছে যে যোগাযোগের জন্য আমাদের কিছু একটা উপায়ের প্রয়োজন হয়। এসব যোগাযোগের পিছনে এক বা একাধিক উদ্দেশ্য থাকে। হ্যাঁ, এটা কিন্তু একটা সত্যি কথা যে আমাদের যোগাযোগের পিছনে কিন্তু এক বা একাধিক উদ্দেশ্য থাকে। যেমন ধরো, তুমি তোমার কাউকে ধরো দেখে চিঠি লিখতেছো, তার কিন্তু একটা উদ্দেশ্য আছে। তুমি ধরো তোমার হেডমাস্টারকে বা তোমার শ্রেণীর শিক্ষককে একটা চিঠি লিখতেছো বা একটা কিছু একটা লিখতেছো, সেক্ষেত্রে তোমার কিন্তু একটা উদ্দেশ্য আছে যে আমাদের স্কুলের টিউবওয়েলটা হয়তো নষ্ট, সেই জন্য একটা চিঠি লিখতেছো বা একটা দরখাস্ত লিখতেছো। এরকম কিন্তু অনেকগুলো উদ্দেশ্য থাকে। আর কারো খবর নেওয়া, কাউকে দাওয়াত দেওয়া, কোনো কিছু চাওয়া, কোনো উত্তর খোঁজা কিংবা আরও নানা প্রয়োজনে দরকার হয় যোগাযোগের। দেখো, এখানে কিন্তু অনেক বড় কিছু একটা বোঝার বিষয় আছে যে কারো কারো খবর নেওয়া। তুমি তোমার বন্ধুকে কল করতে পারো যে, বন্ধু, দোস্ত, তুই কেমন আছিস, তার একটা খবর নেওয়া হলো। কাউকে তুমি দাওয়াত দিতে পারো, কোনো কিছুর চাওয়া, কোনো উত্তর খোঁজা কিংবা নানা প্রয়োজনে কিন্তু যোগাযোগের দরকার হয়। তো বুঝতে পারলা, এইটুকু কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। তোমরা মনে করো এখন তোমাদের 30% কমপ্লিট হয়ে গেল। যদি এইটুকু ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমাদের 30% কিন্তু কমপ্লিট হয়ে গেল প্রথম অধ্যায়ের বাংলা। প্রথম অধ্যায়ে কিন্তু তোমাদের 30% কমপ্লিট হয়ে গেল অলরেডি। দেখো, তার পরবর্তীতে শর্টে যদি আমরা দেখি, যোগাযোগের মর্যাদাসূচক শব্দ। এটা যদি আমরা খুব ভালোভাবে জানতে পারি তাহলে কিন্তু আমাদের মনে করলা আরও 40% কিন্তু এটা হয়ে যায়। দেখো, যোগাযোগের মর্যাদাসূচক শব্দ। যোগাযোগে বাংলা ভাষায় 3 ধরনের সর্বনাম ব্যবহার করা হয়। ফার্স্ট অফ অল, আমরা একটা টপিক দেখলাম, যোগাযোগের বাংলা ভাষায় 3 ধরনের সর্বনাম ব্যবহৃত হয়। তাই কয় ধরনের সর্বনাম ব্যবহৃত হয়? 3 ধরনের। তো আমরা কিন্তু এটা চাইলে লিখতে পারি। সর্বনামগুলো হলো সাধারণ সর্বনাম, মানি সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম। এইগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। অ্যান্ড তোমরা যদি চাও যে এগুলো একটু ভালোভাবে বোঝার জন্য, একটু ভালোভাবে বিশ্লেষণ করে বোঝার জন্য, তোমরা চাইলে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত পৃষ্ঠা থেকে এটা আছে। দেখো, যোগাযোগ এটা কত পৃষ্ঠায় আছে। তোমাদের এটা যদি ভালোভাবে দেখতে চাও, 1 মিনিট। এই দেখো, যোগাযোগের উপাদান বিশ্লেষণ। তোমরা এখান থেকে 1.4 এবং 1.5 এই দুইটা একটু ভালোভাবে পড়ে নিবা, তাইলে কিন্তু তোমাদের এই যোগাযোগের মর্যাদাসূচক শব্দ ওর মধ্যে কিন্তু আছে। তারপর দেখো, তারপরে আছে একই সঙ্গে মর্যাদা অনুযায়ী ক্রিয়ার রূপ 3 ধরনের হয়। আচ্ছা, তাইলে আমরা আরেকটা জিনিস জানতে পারলাম যে একই সঙ্গে মর্যাদা অনুযায়ী ক্রিয়ার রূপও 3 ধরনের হয়। ক্রিয়া কি? যেটা কাজ করে, বা আমরা যদি এটা ইংরেজিতে বলতে চাই সেটা হচ্ছে ভার্ব। দেখো, যেটা কাজ 3 ধরনের রূপ আছে এটার: সাধারণ ক্রিয়ারূপ, মানি ক্রিয়ারূপ এবং ঘনিষ্ঠ ক্রিয়ারূপ। এই 3 ধরনের কিন্তু ক্রিয়ারূপ হয়ে থাকে। দেখো, তারপর হচ্ছে যে আমরা যদি এখন দেখি, তার পরবর্তীতে আছে কার্যকর উপায়ে যোগাযোগ। এটা তোমরা চাইলে এই যে দেখতে পারো, এখানে লেখা আছে যোগাযোগের বিভিন্ন উপাদান, বা এর উপর দেখো অনেকগুলা মর্যাদাসূচক শব্দ। এটা কিন্তু আমরা পড়ে ফেলছি।
কার্যকর উপায়ে যোগাযোগ, এটা কিন্তু আমরা পড়া শেষ করব। দেখো কার্যকর উপায়ে যোগাযোগ এটা যদি আমরা শেষ করতে পারি তাহলে কিন্তু আমাদের এই প্রথম অধ্যায়ের 1 থেকে 16 পৃষ্ঠার যে বেসিক ধারণাটা আছে সেটা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। দেখো ফার্স্ট অফ অল যোগাযোগের ক্ষেত্রে ভাষিক ও অভাষিক দুই ধরনের রয়েছে। যোগাযোগের ক্ষেত্রে ভাষিক ও অভাষিক দুই ধরনের রয়েছে। দৈনন্দিন জীবনে আমরা লিখে, বলে, ইশারা, অঙ্গভঙ্গির মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করি। হ্যাঁ, এটা কিন্তু একটা খুবই বোঝার কিন্তু একটা বিষয়। দৈনন্দিন জীবনে মানে আমরা প্রতিদিন আমরা লিখে, বলে, ইশারা বা অঙ্গভঙ্গির মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করি। দেখো বলে বলে অর্থ হচ্ছে যে ধরো তুমি কারোর সঙ্গে কথা বলতেছো সরাসরি, সেটা কিন্তু এক ধরনের বলে হচ্ছে। লিখে, বর্তমানে লিখে কিন্তু আমরা চ্যাট করি না অনলাইনে, আমরা হচ্ছে অনলাইনে অনেক চ্যাট করি, ফেসবুকে চ্যাট করি, হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে যে টেলিগ্রাম আছে, এই সব কিছু জায়গায় কিন্তু আমরা চ্যাট করে থাকি লিখে। এছাড়াও কিন্তু আমরা চাইলে বলেও কিন্তু কথা বলতে পারি। ইশারা এবং অঙ্গভঙ্গি এই দুইটার জন্য তোমাদের সব সময় এই দুইটা যদি যোগাযোগ করতে চাও তাহলে এই দুইটা ইশারা এবং অঙ্গভঙ্গির জন্য তোমাদের সব সময় একজন মানুষের সামনে থাকতে হবে যাকে তোমরা এগুলো বোঝাতে চাচ্ছ। ইশারা এবং অঙ্গভঙ্গির মাধ্যমে কিন্তু অনেক কিছু বোঝানো সম্ভব। তারপর দেখো যোগাযোগের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় রাখতে হবে। যোগাযোগের ক্ষেত্রে কিন্তু এটা পরিস্থিতিটা কিন্তু বিবেচনায় রাখতে হবে। দেখো ফার্স্ট অফ অল তোমাদের পরিস্থিতিটা কীভাবে বুঝবা সেটা একটু বলে দিই। দেখো তোমরা যদি হচ্ছে যে এখন এক জায়গায় ধরো তোমাদের হচ্ছে যে এখন শান্তভাবে শান্ত একটা পরিবেশ, সেই জায়গায় তুমি কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছ, তুমি এখন সেখানে চিৎকার দিয়ে বলতেছো, সেটা কিন্তু তোমার সাথে যোগাযোগ কিন্তু হইতেছে না। সবাই মনে করবে তুমি একজন রাগী মানুষ, সেটাখানে কিন্তু তোমার যোগাযোগের পরিস্থিতি বিবেচনায় কিন্তু তুমি রাখতেছো না। মৌখিক যোগাযোগের ক্ষেত্রে অঙ্গভঙ্গি, গলার স্বর, তাকানোর ধরন ইত্যাদি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইটা কিন্তু একটা মাথার ভিতর রাখার মতো প্রশ্ন। দেখো মৌখিক যোগাযোগের ক্ষেত্রে অঙ্গভঙ্গিটা কি, তুমি কোথায় হাত নাড়তেছো, কীভাবে কথা বলতেছো, তার সঙ্গে সঠিকভাবে কথা বলতেছো কি না। গলার স্বর মানে তো একজন তোমার সঙ্গে কথা বলতেছে বা তোমার বন্ধু তোমার কাছ থেকে একটা পেন চাইতেছে যে দোস্ত একটা পেন দিত বা দোস্ত একটা কলম দিত, তখন মনে করলা হচ্ছে যে তুমি যে বলো এই না তোর কলম, বা তুমি যখন উচ্চস্বরে বলো তাইলে কিন্তু তোমার হচ্ছে যে এখানে গলার স্বরটা এটা কিন্তু ম্যাটার করতেছে। যে গলার স্বরের জন্য তোমার বন্ধু মনে করতেছে যে তুমি এখন অনেক রাগী মানুষ, তোমার কাছ থেকে কলম নেওয়া হচ্ছে যে সে অনেক রাগ মানে হচ্ছে যে অনেক হিংসুটে বোধ করতেছে এরকম। আবার তাকানোর ধরন, ধরো তুমি কোনো একটা পার্টিতে গেছো বা একজন বড় মানুষের সঙ্গে কথা বলতে গেছো বা কোনো একজন বড় বিশিষ্ট মানুষের সঙ্গে দেখা করতে গেছো, সেক্ষেত্রে তাকানোর ধরনটা কিন্তু ম্যাটার করে। ধরো তুমি এখন তার সঙ্গে কথা বলতেছো কিন্তু তুমি অন্যদিকে তাকিয়ে কথা বলতেছো, সেক্ষেত্রে তার কিন্তু হচ্ছে যে মানে অন্য একটা কোনো কিছু মনে করতে পারে। তো আমরা এই মুহূর্তে কিন্তু আমাদের প্রথম অধ্যায়টা শেষ করলাম। এত সংক্ষিপ্ত একটা ভিডিওতে মাত্র 7 মিনিট 50 সেকেন্ডের একটা ভিডিওতে কিন্তু আমরা এই সম্পূর্ণ ভিডিওটা মানে হচ্ছে যে এই সম্পূর্ণ প্রথম অধ্যায়টা কিন্তু শেষ করতে পারলাম। আর তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু এখনই আমাদের এএফ একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও ভিডিওর জন্য। অ্যান্ড দেখো আমরা কিন্তু পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় সম্পর্কে কিন্তু আলোচনা করব। তোমরা যারা এখন পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ের জন্য মানে আগ্রহী আছো তারা কমেন্ট বক্সে লিখে দাও যে স্যার দ্বিতীয় অধ্যায় চাই, তাইলে আমি তোমাদের জন্য খুব দ্রুত ক্লাস 8-এর নতুন কারিকুলামের দ্বিতীয় অধ্যায়ের একটা শর্ট সিলেবাস বানাবো তোমাদের জন্য। তো আজকের ভিডিও তোমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।